আমি পেশায় একজন সরকারি চাকুরে। অফিসের কাজে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে হয়। সেবার যেতে হয়েছিল রবীন্দ্রনগর নামে একটা গ্রামে। গ্রামটা বেশ ভালো বড়, তবে জনবসতি খুব একটা নেই। যেদিকেই তাকানো যায় চাষের জমি আর জঙ্গল, ঘরবাড়ি অনেক দূরে দূরে। এই গ্রামে আসার কারণ, এই গ্রামের একটা পুরনো বেওয়ারিশ জমির সংস্করণ করে একটা বিরাট বড় বিল্ডিং তোলা হবে। আপাতত আমি একাই এসেছি। আজকের দিনটা এখানেই থাকবো আমাদের অফিসের একজন পুরনো কর্মচারীর বাড়িতে। আগামীকাল আরো দুজন আসবে। দিনের বেলায় একবার গিয়ে দেখে এসেছি সেই জমি। বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম গ্রামটা ঘুরে দেখতে। ঘুরতে ঘুরতে বেশ খানিকটা দূরে চলে এসেছি। রাস্তাঘাট বেশ অন্ধকার। পকেট থেকে মোবাইলটা বার করে দেখলাম রাত 10:30 বেজে গেছে। আমার এই এক অভ্যেস, মনের মতো পরিবেশ পেলে আর সময়ের খেয়াল থাকে না। এবার এতটা পথ আবার ফিরতে হবে একা একা, তাও এই অন্ধকার রাস্তা দিয়ে। তাই আর বেশি না ভেবে পেছন ফিরে আবার হাঁটা শুরু করলাম। আকাশের দিকে তাকিয়ে দেখলাম চাঁদ তারা সব মেঘের আড়ালে চলে গেছে। যে কোনো সময় ঝেপে বৃষ্টি নামতে পারে, তাই জোর পায়ে হাঁটা শুরু করলাম। পায়ের তলায় শুকনো পাতার খড়খড়ে আওয়াজ পরিষ্কার শুনতে পাচ্ছি। বেশ খানিকটা চলে এসেছি। হঠাৎ একটা জিনিস খেয়াল হতেই থমকে দাঁড়ালাম। এই জায়গাটায় তো আগে আসিনি। এটা কোন জায়গা? তাহলে কি পথ ভুল করলাম? একেই হয়তো বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এমনিতেই অনেকটা দূরে চলে এসেছি, তার উপরে আবার আকাশের মুখ ভার। এর মধ্যে যদি পথ ভুল করি তাহলে ভারী বিপদ। কি করব ভাবছি। এর মধ্যে দেখলাম সামনে থেকে একটা বয়স্ক ভদ্রলোক আসছে। চেহারাটা ভয়ানক, বড় বড় চোখ। যাই হোক, এমন অবস্থায় তাকে জিজ্ঞেস করলাম, এই যে শুনছেন? আগে হ্যাঁ বলেন। নমস্কার, আমি এই গ্রামেরই একটা সরকারি কাজে এসেছি। রবীন্দ্রনগর প্রাথমিক বিদ্যালয়ের পাশেই যে জমিটা, ওটার সংস্করণের ব্যাপারে। তো বিকেলের দিকে একটু হাঁটতে বেরিয়েছিলাম, মনে হচ্ছে পথ ভুল করেছি। ওই স্কুলের পাশের একটা বাড়িতে আমি উঠেছি। একটু রাস্তাটা বলে দিতে পারবেন? রবীন্দ্রনগর তো পাশের গ্রামের নাম, এটা তো ডোমরগঞ্জ। রবীন্দ্রনগর যেতে এখনো আধ ঘন্টা সময় লাগবে। সে কি, ভারী বিপদে পড়ে গেল তো দেখছি। আর একটা রাস্তা আছে, তবে এ রাতে সেই পথ নিরাপদ নয়। কেন? জঙ্গলের পথ তো, শেয়াল বনবিড়ালের ভয় আছে। খুব সমস্যায় পড়ে গেলাম, কিন্তু আমার তো এখন ফিরতেই হবে। বাধ্য হয়ে বললাম, সেটা কোন রাস্তা? লোকটি আঙুল তুলে একটা রাস্তা দেখিয়ে বললেন, এই রাস্তা ধরে সোজা চলে যান, একটা জঙ্গল পড়বে। সেই জঙ্গল পেরিয়ে মিনিট 5 হাঁটলেই রবীন্দ্রনগর প্রাথমিক বিদ্যালয়। আর সময় নষ্ট না করে সেই পথ ধরে হাঁটা শুরু করলাম। এদিকে মাঝে মাঝে গুরু গুরু শব্দে মেঘ ডাকছে, তার সঙ্গে অসংখ্য ঝিঝির ডাক। একটু পরে জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। চারিদিকে বড় বড় গাছ, আর তার মাঝখান দিয়ে হাঁটা পথ। সোজা মেঠো পথ বরাবর হেঁটে চলে এসেছি। এমন সময় বৃষ্টি শুরু হয়ে গেল। আমি সেই সোজা দৌড়ানো শুরু করলাম। জঙ্গল পেরিয়েই নজর পড়ল একটা ভগ্নপ্রায় বাড়ির দিকে। আশ্রয়ের আশায় সেই বাড়ির দরজার সামনে গিয়ে ডাক দিলাম, কেউ আছেন? বড় বিপদে পড়েছি। কোনো আওয়াজ পেলাম না। ভাবলাম দরজায় একটু ঠোকা দিয়ে দেখি। এই ভেবে দরজায় হালকা ঠেলা দিতেই বিকট আওয়াজ করে দরজাটা খুলে গেল। তার সাথে সাথে একটা বিকট গন্ধ এসে নাকে লাগলো। অনেকদিন বন্ধ থাকলে একটা ঘর থেকে ঠিক যেমন গন্ধ বেরোয় তেমন। বুঝলাম বাড়িটা পোড়ো, কেউ থাকে না। যাই হোক, এই দুর্যোগের মধ্যে একটা আশ্রয় তো পাওয়া গেল। অনেকটা দৌড়ে হাঁপিয়ে গিয়েছিলাম। একটা দেওয়ালে হেলান দিয়ে মেঝেতে বসে পড়লাম। বেশ খানিকটা সময় কেটে গেল। যত সময় যাচ্ছে বৃষ্টির বেগ যেন বেড়েই চলেছে। বৃষ্টি থামার অপেক্ষা করতে করতে একটা সময় চোখ লেগে এলো। ঘুম ভাঙল একটা মৃদু হাসির শব্দে। একটা বাচ্চা মেয়ের হাসির শব্দ, আর তার সাথে কিছু মিশ্রিত গলার আওয়াজ। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলার আওয়াজ। তাহলে কি এই বাড়িতে কেউ থাকে? উঠে এগিয়ে গেলাম সেই আওয়াজ লক্ষ্য করে। পাশের একটা ঘর থেকে আসছে সেই আওয়াজ। সেই ঘরের দরজার সামনে গিয়ে শোনার চেষ্টা করলাম, কিন্তু কিছু বুঝতে পারলাম না কি কথা বলছে তারা। তারপর দরজায় ঠোকা মারলাম, শুনছেন? কে?
কে বাইরে? আমি আমি কে? আমি শুভঙ্কর রায়, বড় বিপদে পড়ে এখানে আশ্রয় নিয়েছি। এটা কি আপনার বাড়ি? ভেতর থেকে একটা অদ্ভুত হাসির আওয়াজ ভেসে এলো। আমার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, এটা আমারই বাড়ি। হঠাৎ দেখলাম দরজাটা খুলে গেল। তারপর যা দেখলাম তাতে আমার পুরোটা শরীর ঠান্ডা হয়ে গেল। একটা কঙ্কাল দুহাত বাড়িয়ে এগিয়ে আসছে আমার দিকে। আমি পেছন ঘরেই দৌড় লাগালাম দরজার দিকে। দরজার সামনে পৌঁছাতেই অদ্ভুত শব্দে দরজাটা আবার বন্ধ হয়ে গেল। পুরো বাড়িটা জুড়ে যেন একটা ঝড় চলছে, আর তার সাথে ওই হাড় হিম করা পৈশাচিক হাসি। সেই কঙ্কালটা এসে আমার সামনে দাঁড়ালো। তারপর তার সেই সরু লিকলিকে হাত দিয়ে আমার গলাটা টিপে ধরলো। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। বললাম, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? করেছিস? আমার সব কিছু কেড়ে নিয়েছিস তুই। আমার পরিবার, আমার জায়গা, জমি, ভিটে, সব কিছু কেড়ে নিয়েছিস তুই। তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। প্রতিশোধ আমি নেবই। এই জ্বালা একমাত্র মিটবে তোর রক্তে। আমার শরীরে আর বিন্দু মাত্র শক্তি নেই। চোখে ঝাপসা দেখছি। এবার বোধহয় নেমে আসবে মৃত্যু। এমন সময় দেখলাম সেই প্রেত শরীর একটা অদ্ভুত চিৎকার করে উঠল। না না না, প্রতাপ নারায়ণ, তোকে আমি ছাড়বো না, ছাড়বো না। আমি প্রতিশোধ আমি নেবই, ছাড়বো না। তারপর সেই প্রেত শরীর হাওয়ায় মিলিয়ে গেল। আমিও জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। বেশ কিছু লোকের কোলাহলে হুঁশ ফিরল। চোখ মেলে দেখলাম আমি পড়ে আছি সেই জঙ্গলে। আমার থেকে কিছুটা তফাতে একটা ধ্বংসস্তূপ, গতকাল রাতের সেই বাড়িটার ধ্বংসস্তূপ। আর আমায় ঘিরে দাঁড়িয়ে আছে কয়েকজন লোক। দেখে মনে হয় তারা জঙ্গলের কাঠ কাটে। তাদের মধ্যে থেকে একজন কাঠুরিয়া বলল, দেখি তো মনে হচ্ছে শহরের বাবু, এই জঙ্গলে পড়ে আছেন কেন? এইখানে কাল রাতেও একটা বাড়ি ছিল, এখন নেই। কাল রাতে বৃষ্টিতে সেই বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। তারপর দেখলাম তারা অবাক চোখে একে অপরের দিকে দেখাদেখি করছে। তারপর আমায় বলল, বুঝতে পেরেছি, চলেন আমাকে সাথে। তারা আমায় নিয়ে একটা বাড়িতে গেল। জানতে পারলাম সেটা সেই গ্রামের মোড়লের বাড়ি। সেই কাঠুরিয়াগুলো মোড়লকে কি সব বলাবলি করলো। আমি একটা মোড়ায় বসেছিলাম। কিছুক্ষণ পর মোড়ল এসে বলল, তোমায় আগে কখনো তো এই গ্রামে দেখিনি। তোমার বাড়ি কোথায়? আমার নাম শুভঙ্কর রায়। এই গ্রামের একটা জমি সংস্করণের কাজে কলকাতা থেকে এসেছি। কাঠুরেদের কাছ থেকে সবকিছু শুনলাম। কাল রাতে ওই জঙ্গলে কি করছিলে? আমি তারপর তাকে সবকিছু খুলে বললাম। সব শুনে মোড়ল মশাই বললেন, দেখুন শুভঙ্কর বাবু, সন্ধ্যের পরে ওই জঙ্গলের আশেপাশে কেউ যায় না। আগেও অনেক অঘটন ঘটেছে ওখানে। তারপর গ্রামে একটা সভার আয়োজন করে সন্ধ্যের পর ওই জঙ্গলের আশেপাশেও যাওয়া বন্ধ করে দেওয়া হয়। কেন, কি হয়েছিল ওখানে? আর কাল রাতের ওই বাড়িটা সব কি মনের ভুল? না, মনের ভুল নয়। ওখানে সত্যিই একটা বাড়ি ছিল এক সময়। তারপর বলে তিনি একটু থামলেন। তারপর আবারও বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় কয়েক যুগ আগের কথা। প্রতাপ নারায়ণ রায় ছিল এই গ্রামের জমিদার। এমনি জমিদার খুব ভালো ছিল,
তবে জমিদারের একটা খারাপ অভ্যাস ছিল। তিনি একবার রেগে গেলে তাকে কেউ শান্ত করতে পারত না। এই গ্রামের এক চাষির মেয়ে রাজনন্দিনীকে একবার দেখেই জমিদার প্রতাপ নারায়ণের তাকে মনে ধরে যায়। জমিদার তখনই সিদ্ধান্ত নেয় যে রাজনন্দিনীকে সে বিয়ে করবে। কিছুদিন পরে সে রাজনন্দিনীর বাবার কাছে যায় বিয়ের প্রস্তাব নিয়ে। রাজনন্দিনীর বাবা এই বিয়েতে মত দিলেও রাজনন্দিনী তাকে প্রত্যাহার করে। কিন্তু জমিদার প্রতাপ নারায়ণের তাকে এতটাই পছন্দ হয়ে যায় যে সে মেয়ের বাবাকে টাকার লোভ দেখায়। তখন রাজনন্দিনী বলে, টাকা দিয়ে বাজারে চাল ডাল সবজি কিনতে পাওয়া যায়, কিন্তু ভালোবাসা নয়। আপনার অনেক টাকা, আপনি চাইলে আমায় জোর করে বিবাহ করতে পারেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন জমিদার প্রতাপ নারায়ণ, আমার ভালোবাসা আপনি কোনো দিনও পাবেন না। আমি অন্য কাউকে ভালোবাসি এবং তাকেই বিবাহ করব। জমিদার প্রতাপ নারায়ণের কথাটা খারাপ লাগে। সে অপমানিত বোধ করে বেরিয়ে আসে সেখান থেকে এবং তার মাথায় জ্বলে ওঠে প্রতিশোধের আগুন। সেই দিনই সে সিদ্ধান্ত নেয় যে প্রতিশোধ সে নেবেই, এবং এমনভাবে প্রতিশোধ নেবে যার কথা কেউ কখনো ভাবতেও পারে না। এদিকে রাজনন্দিনী বিবাহ করে উপেন্দ্র কিশোর চৌধুরী নামে এক ছেলেকে। ওই জঙ্গলের পাশেই একটা বাড়ি বানিয়ে তারা সংসার পাতে। বছর ঘুরতেই রাজনন্দিনীর গোল আলো করে জন্ম নেয় একটি ফুটফুটে মেয়ে। খুব সুখে সংসার করতে থাকে তারা। সারাদিনে বাচ্চা মেয়েটার হাসিতে রঙিন হয়ে থাকতো সেই বাড়ি। অন্যদিকে জমিদার প্রতাপ নারায়ণ রাগে ফুলে ফেপে ওঠে। সে ভাবে, আর দেরি কেন, সময় এসে গেছে অপমানের প্রতিশোধ নেওয়ার। এমনই এক বৃষ্টির রাতে অতিরিক্ত সুরাপান করে জমিদার প্রতাপ নারায়ণ গিয়ে ওঠে সেই বাড়িটায়। তারপর রাজনন্দিনীর চোখের সামনে হত্যা করে উপেন্দ্র কিশোরকে। তারপর তার ছোট্ট বাচ্চাটাকে তুলে ধরে আছাড় মারে মেঝেতে। পুরো বাড়ির মেঝেটা রক্তাক্ত হয়ে ওঠে। তারপর রাজনন্দিনীর পরনে থাকা শাড়িটা টেনে খুলে ফেলে এবং অপমানের প্রতিশোধ নিতে গিয়ে তার শরীরটাকে এমনভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে যা হয়তো কোনো বন্য পশুর পক্ষেও সম্ভব নয়। তারপর পুরো বাড়িটায় আগুন লাগিয়ে দেয়। এতেও তার প্রতিশোধের আগুন নেভে না। গ্রামের প্রত্যেকের সামনে রাজনন্দিনীর বাবাকে হত্যা করে সে। গ্রামের সবাই সেটা দাঁড়িয়ে দেখেছিল, কিন্তু কেউ কিছু বলতে পারেনি। এর পরদিন জমিদার উপেন্দ্র নারায়ণ রাতে তার শয়নকক্ষে ঘুমোচ্ছিল। স্বপ্নে দেখল রাজনন্দিনী এবং উপেন্দ্র কিশোর ফিরে এসেছে প্রতিশোধ নিতে। তার সমস্ত সম্পত্তি শেষ হয়ে গেছে। রাজনন্দিনীর পা ধরে ক্ষমা চাইছে সে, কিন্তু তা সত্ত্বেও রাজনন্দিনী তাকে ক্ষমা করেনি। ওদিকে উপেন্দ্র কিশোর তার পুরো বাড়িটায় আগুন লাগিয়ে দিয়েছে। ভয়ে চেঁচিয়ে ওঠে জমিদার প্রতাপ নারায়ণ। পরদিন তার বাড়িতে সমস্ত গ্রামের লোক জড়ো হয়। সবার কথা শুনে জমিদার ভয় পেয়ে যায়। গ্রামের সবাই সেই রাতে ওই একই স্বপ্ন দেখেছে। তারপর জমিদার সেই দিনই এই গ্রাম ছেড়ে কোথায় পালিয়ে যায় তা কেউ জানে না। পুরো গ্রাম একটা অদ্ভুত ভয়ের মধ্যে জীবন কাটাতে থাকে। শুরু হয় উপদ্রব। বেশ কিছু বছর ধরে এই জঙ্গলের পাশ থেকে কেউ গেলে মাঝে মধ্যে দেখতে পায় ওই বাড়িটা। অনেক মানুষ জীবন হারায়। তারপর বন্ধ করে দেওয়া হয় ওই জঙ্গলের পথ। মোড়ল মশাই এবার থামলেন, তারপর আমার দিকে তাকালেন, তারপর বললেন, কি ব্যাপার শুভঙ্কর বাবু, আপনাকে কেমন চিন্তিত দেখাচ্ছে? হ্যাঁ কই কিছু না তো, 1 মিনিট, আমার একটা ফোন করার আছে। এই বলে আমি সেখান থেকে উঠে একটু তফাতে এলাম। ফোন করলাম আমার সহকারী বন্ধু সোমনাথকে। হ্যাঁ শুভ, বল। হ্যাঁ বলছি, তোরা কখন আসছিস? এই তো বিকেলের মধ্যে ঢুকে যাব। কেন? না তোরা আয়, বুঝলি আমি এখানে থাকতে পারবো না। অফিসে মেল করে দিয়েছি, তোরা কাজটা মিটিয়ে নিস, আমাকে বাড়ি ফিরতে হবে। কেন রে, হঠাৎ কি হলো? সে অনেক কথা, পরে কখনো বলবো। রাখলাম, ফোনটা কেটে দিলাম। কি করে বলবো, জমিদার প্রতাপ নারায়ণ আমারই ঠাকুরদা ছিলেন, যার পাপের ফল ভুগতে হয়েছে গ্রামের সাধারণ মানুষকে। আমি বেঁচে গেলাম কি করে সেটা এখনো বুঝতে পারলাম না।